একটা নার্স স্টুডেন্ট যেন কম্পিউটার সায়েন্স ল্যাবে বসে প্রোগ্রামিং করতে পারে, এরকম ইন্টারডিসিপ্লিনারি লিঙ্ক করে একটা পরিপূর্ণ গ্রাজুয়েট আমরা তৈরি করতে চাই 10 বছরের মধ্যে। এই সুন্দর দেশ ছেড়ে কেউ বাইরে থাকবে না, যাবেও না। আমাদের ছেলে মেয়েদের হাতে টেকনোলজিকে তুলে দিতে হবে। এটার ইনভেস্টমেন্ট নাই, জাস্ট একটা ল্যাপটপ, আর ওদের তো ইন্টারনেট লাইন আছে, মোবাইল আছে। আমরা একটা কোর্স চালু করতে যাচ্ছি আগামী বছর, ইউজিসি নিয়ার টু অ্যাপ্রুভ, সেটা হচ্ছে ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা চাই আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা এটা শিখুক এবং পড়ুক। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি একজন বরেণ্য শিক্ষাবিদ, আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্ডিত, যার গ্রন্থাদি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পঠিত হয়, বাংলাদেশের গর্ব, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে যার খ্যাতি এবং গবেষণার দ্যুতি ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে। বাংলাদেশের যে এখন একটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি, অধ্যাপক ডক্টর ABM শওকত আলী স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার অভিজ্ঞতার কথা শুনব। আপনি তো দীর্ঘকাল শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। আপনি একজন বিখ্যাত কম্পিউটার সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট এবং গবেষক। আপনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করেছেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, ফিজি, বহু জায়গায় আপনি অধ্যাপনা করেছেন। আপনি গত বছর দায়িত্ব নিয়েছেন BUBTর ভাইস চ্যান্সেলর হিসেবে। আপনি এত আকর্ষণীয় এবং লোভনীয় সব অফার ছেড়ে, সুযোগ ছেড়ে কেন বাংলাদেশে আবার ফিরে এলেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমার তরফ থেকে এবং আমার ইউনিভার্সিটির তরফ থেকে আপনাকে এবং কালের কণ্ঠ অথরিটিকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই সুযোগটি দেওয়ার জন্য। সুন্দর একটি কোশ্চেন করেছেন। আমি দেশে আসার পর এই কমন কোশ্চেনটি আমাকে অনেকেই ছুড়ে দিচ্ছেন। সহজ ভাষায় যেটা আনসার, এই দেশটা থেকে আমি নিয়েছি অনেক। এই দেশের আলো বাতাস শিক্ষায় আমি বড় হয়েছি। আপনি যদি লক্ষ্য করেন, কম্পেয়ারিং টু অস্ট্রেলিয়া, আমার মেয়েকে, সে অ্যাজ এ বর্ন সিটিজেন অব অস্ট্রেলিয়া, সেই মেয়েকে আমি স্কুলে পড়াচ্ছি পার কোয়ার্টার ইয়ারে মিনিমাম 10,000 AUD দিতে হয়। তার মানে ওভার দ্য ইয়ারে 40 থেকে 45,000 অস্ট্রেলিয়ান ডলার তার টিউশন ফি দিতে হয়। আর আমার সরকার আমার পিছে ব্যয় করেছে প্রতি মাসে অস্ট্রেলিয়ান ডলারে 20 সেন্টস। সরকারের যে ইনভেস্টমেন্ট আমার প্রতি, এই ইনভেস্টমেন্টের কিছুটা যদি আমি রিটার্ন না করে দুনিয়া থেকে চলে যাই, যাওয়ার পরে আমার জবাবটা কী হবে? টু বি অনেস্ট, এই দায়বদ্ধতা থেকেই দেশে ফেরত এসেছি কিছুটা দায় শোধ করার জন্য চেষ্টা করব। সেটা আপনার গভীর দেশপ্রেমেরই পরিচায়ক। এটা এই যে আপনার যে চেতনা এবং যে অবদান এবং স্যাক্রিফাইসই বলবো আমি। তো আপনার স্যার কী মনে হয় যে বাংলাদেশের অবস্থানটা কোন জায়গায়? বিশ্বমানের যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা, সেই তুলনায় আমরা কোন অবস্থানে দাঁড়িয়ে আছি? আপনার মূল্যায়নটা কী, পর্যবেক্ষণটা কী? আমি মনে করি আমরা তো ধরেন সামাজিক অনেক প্যারামিটার দিয়ে এই প্রশ্নটাকে আনসারটাকে মাপতে হয়। আমি মনে করি যে আমাদের ছাত্ররা স্ব উদ্যোগে আলহামদুলিল্লাহ অনেক উপরে উঠে এসেছে, ভালো একটা অবস্থানে উঠে এসেছে। কিন্তু ইনস্টিটিউশনাল অ্যাডভান্সমেন্ট যেটা প্রয়োজন ছিল, সে তুলনায় আমরা ওটা পিছিয়ে গেছি। যেটা ছাত্রদের দোষ দিচ্ছি না, আমার মনে হয় এই জায়গায় ইউনিভার্সিটি অথরিটি, ম্যানেজমেন্ট, অলসো সরকার, এই ক্ষেত্রে বোধহয় কাজ করতে আমরা পিছিয়ে আছি। সেই জায়গাটাতে আমাদের যৌথভাবে ড্রাইভ দেওয়া উচিত। তো আমরা জানি যে অস্ট্রেলিয়ার যে রাজস্ব, সেটা ওদের শিক্ষা থেকেই মেইনলি আসে, তাই না? তো বাংলাদেশে এরকম কোনো সম্ভাবনা আছে কি না আমাদের শিক্ষা ক্ষেত্রটাকে আরও এক্সপানশনের কিংবা গবেষণাকে আরও বেশি উৎসাহিত করার জন্যে, এই ধরনের কোনো সুযোগ কিংবা অবকাঠামো তৈরির কোনো সুযোগ আছে কি না? হিউজ পটেনশিয়াল আছে। আমি দেশে আসার পর আমি নেপালে একটা মিটিং গিয়েছিলাম, আমার রিসার্চ গ্রান্টের মিটিং। আমি যখন বাংলাদেশ বিমানে ফিরছি, তখন দেখলাম মেজরিটি পিপুল নেপালের, ইজি চিনা যায়, ওরা টুপি মাথায় দিয়ে থাকে। আমি জিজ্ঞেস করলাম যে আপনারা বাংলাদেশে কোথায় যাচ্ছেন? বললাম আমরা বাংলাদেশে যাচ্ছি না। আমরা বাংলাদেশ যাচ্ছি না, বাংলাদেশ বিমানে? বললাম আমরা জাপান যাচ্ছি। বললো হোয়াই? বলে জাপান যাচ্ছি পড়াশোনা করতে, যে বাংলাদেশে বিমান ভাড়া কম। আমার কোশ্চেন হচ্ছে, এই জায়গায় কি তাদেরকে আটকে দেওয়া যায় না? ওরা জাপান না গিয়ে বাংলাদেশে পড়তে আসবে? যায়। আপনি লক্ষ্য করুন, একসময় মেডিকেল সায়েন্সে, ইঞ্জিনিয়ারিংয়ে, বুয়েটে আমাদের প্রচুর ফরেন স্টুডেন্ট ছিল। মালয়েশিয়ানরাও জি, মালয়েশিয়ান, ইভেন আমাদের সবচেয়ে বড় কান্ট্রি যেটা আমাদের পাশের নেইবার ইন্ডিয়া,
তারাও আসছে, এখনো আসতে এখন চায়। আছে, কাশ্মীর থেকে আসে, জি, এখনো আসতে চায়, আরও আসতে চায়। ভুটানের এরা আসে জি। মেডিকেল সায়েন্স পড়তে। আপনি যদি নিরাপত্তাটাকে স্থির করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিলাম, আমি একা যে পরিমাণ জাপান থেকে স্টুডেন্ট এনে দিব শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স করার জন্য, ওটাকেই আপনারা স্থান দিতে পারবেন না। আসলে এইটা কিন্তু আমাদের ভাবনা চিন্তার সময় এসছে, এবং রাজনৈতিক দলগুলিরও কিন্তু ভাবনা করা দরকার আছে, অবশ্যই। তাই না? অস্ট্রেলিয়ার সেকেন্ড রেভিনিউ হচ্ছে আপনার এই এডুকেশন শিক্ষা থেকে, থেকে, হ্যাঁ, শিক্ষা থেকে। তাহলে দেখুন আমাদের অনেক সুযোগ আছে। তো যে দেশটা 350 বছর কিছু না করে মানে চলতে পারবে, ওদের মিনারেল বিক্রি করে খেতে পারবে, তারা শিক্ষাকে একটা বিজনেস আইটেম হিসেবে, নাথিং রং। মালয়েশিয়া করেছে, যে মালয়েশিয়াও করেছে। তা আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারি, তাই না? অবশ্যই পারি আমরা, এই যে এটা আমাদের লোক আপটা করা উচিত। আরেকটা জিনিস স্যার, আমাদের ছাত্ররা কিন্তু মেধায় কম নেই, কোনোভাবে কম নয়। নট এট অল। হ্যাঁ, তারা বাইরে কিন্তু তাদের যোগ্যতা, মেধা, উৎকর্ষের পরিচয় দিতে পারছে, কিন্তু আমাদের এখানে ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে। আসলে তারা দেশে ফিরতে চাচ্ছে না। কি অবস্থাটা আপনার মনে হয়, কেন আমরা তাদেরকে ফেরাতে পারছি না? এটা তো মিলিয়ন ডলার কোশ্চেন। আসলে এটা আমাদের মনে হয় সামাজিক, আমাদের যারা সমাজপতি, রাষ্ট্রপতি, তাদেরকে চিন্তা করা উচিত। আমি রাষ্ট্রপতি বলতে একজন ব্যক্তিকে বোঝাচ্ছি না, রাষ্ট্রের সবাই, সিস্টেমটাকে বোঝাচ্ছি। আমাদের শিক্ষিত জনগণ যেটা বড় জিনিস তারা মনে করছে, ধরুন বাংলাদেশের আমাদের এই যে ক্রাইসিসগুলো থেকে যখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যায়, তারা হ্যাভেন দেখে নাই, কিন্তু তারা এইভাবে প্রশ্নটা ছুড়ে দেয় আমার সামনে, ও আমি তো হেভেনে এসে পৌঁছে গেছি। এই জায়গাটা আমাদের কাজ করার, আমার মনে হয় আমাদের সামাজিক নিরাপত্তাটা, আমি এটা শুধু রাষ্ট্রকে দেব না, আমরা সবাই, আমরা যারা সমাজপতি তাদের দায়িত্ব, আমরা সামাজিক নিরাপত্তাটাকে যদি স্টেবল করতে পারি, আমার বিশ্বাস এই সুন্দর দেশ ছেড়ে কেউ বাইরে থাকবে না, যাবেও না। এবং তাদের কর্মসংস্থানের সম্মানজনক একটা নিশ্চয়তাটা দিতে হবে সেইভাবে, হ্যাঁ, বিশ্বমানের। সেটা সরকার কিছুটা দিচ্ছে, আরও বাড়াবে, কিন্তু আমার মনে হয় আজকের কাজের দুনিয়াটা কিন্তু জিওগ্রাফিক্যাল লোকেশনের মধ্যে নাই। আপনি লক্ষ্য করুন, বাসায় বসে একটা ছেলে কম্পিউটারে বসে, আমরা একটা গ্লোবাল ভিলেজে বাস করি, হাতের মুঠোয় সারা পৃথিবী আমাদের, দ্যাটস কারেক্ট। হ্যাঁ, আপনি ওই প্রতিবন্ধকতা দূর করে দেন, প্রতিবন্ধকতাটা দূর করে দেন। একটা ছেলে ইনকাম করছে $10, সে $10 যেন সে ইজিলি তার অ্যাকাউন্টে পায়। সে জায়গায় যেমন আপনি প্রণোদনা দেন, যারা বিদেশি ডলারগুলো নিয়ে আসবে, সে জায়গায় আমি ট্যাক্সের কম দেবো, বা আমার ট্যাক্স যেটা উৎসাহিত করবে, আমার ট্যাক্স এন্ড অফ দ্য ইয়ার আমি ট্যাক্সকে রিফান্ড দেবো, নট ফর লাইফ টাইম। আপনি 3 বছর 5 বছর একটা স্কিম নেন, বিশাল একটা অর্জন হতে পারে, তাই না? ডেফিনেটলি একটা ব্রেক থ্রু হতে পারে, এটা হতেই হবে। আমি আমার আরেকটি বক্তব্য বলেছিলাম, জাপান, সাউথ কোরিয়া, ইভেন চায়না, তারা সবাই গার্মেন্টস দিয়ে শুরু করেছে। কেউ কি গার্মেন্টস আছে? গার্মেন্টস নাই। উইথ ডিউ রেসপেক্ট, আমাদের গার্মেন্টস আমাদেরকে খাওয়াচ্ছে, এখনও খাওয়ায়। যে এই গার্মেন্টস আসলে একটা গার্বেজ ইন্ডাস্ট্রি, এখানে এনভায়রনমেন্টাল ইফেক্ট হিউজ। এটা থেকে আমাদের বাইরে আসতে হবে। বের হওয়ার জন্য আমাদের ছেলে মেয়েদের হাতে টেকনোলজিকে তুলে দিতে হবে। এটার ইনভেস্টমেন্ট নাই, জাস্ট একটা ল্যাপটপ, আর ওদের তো ইন্টারনেট লাইন আছে, মোবাইল আছে, সবই আছে। সেটাই আমরা এখন গ্লোবাল ভিলেজের বাসিন্দা, যতটা সম্ভব আমাদের তরুণদেরকে সেইখানে উদ্বুদ্ধ করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থাটা করতে হবে। আসলে ওই কনসেপ্টটাই আমাদের বদলাতে হবে। আমরা চাকরি করবো কেন, আমরা এন্টারপ্রেনার হবে, আমরা চাকরি দিব। হ্যাঁ, সেটা আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ফিলোসফিও তাই। জি, উনি তাই করছেন, এবং ওনাকে আমাদের সহযোগিতা করা উচিত আসলে। আর স্যার, একটু আপনার কি মনে হয় যে আপনি যেই সব অভিজ্ঞতা অর্জন করেছেন বিভিন্ন দেশে শিক্ষকতার ফলে, এবং আপনি ছাত্র ছিলেন, এমফিল করেছেন, পিএইচডি করেছেন, তো কোন কোন অভিজ্ঞতাগুলি বাংলাদেশে আপনার মনে হয় যেন প্রয়োগ করতে পারেন আপনি, মানে ছাত্রদেরকে তার মেধাকে বের করে আনার জন্য, তাদের উৎকর্ষ অর্জনের জন্যে, মানে এক্সেলেন্সটাকে বের করে আনার জন্যে কোন কোন আপনার অভিজ্ঞতা আপনি এখানে মনে করেন যে প্রয়োগ করা যেতে পারে বাংলাদেশে? আমি ব্রিফলি এই কোশ্চেনটার আনসার দেই। আপনার এটা নিয়ে আলোচনা, ওয়ার্কশপ করার প্রয়োজন আমি মনে করি রাষ্ট্রীয় পর্যায়ে। এটার প্রথম যেটা হলো যে আমরা ক্লাসিক্যাল ওয়েতে বলি যে টিচিং অ্যান্ড রিসার্চ, এটা আমি মনে করি ঠিক না। আমার প্রশ্ন যেটা হচ্ছে, এটাকে রিভার্স করে দিয়ে উই শুড ফলো রিসার্চ অ্যান্ড টিচিং। আপনি যখন ক্লাসরুমে ঢুকবেন, তখন প্রয়োজনীয় গবেষণা করে ক্লাসরুমে ঢুকেন। যদি না করেন, আপনি যদি ওই যে পিএইচডি করার সময় যে খাতাপত্রগুলো লিখেছিলেন, ওগুলো নিয়ে যদি ক্লাসরুমে লিখে দেন বোর্ডে, তাহলে তো ছেলেপেলে বোর্ড হয়ে যাবে, ওরা অনেকে ঘুমিয়ে পড়বে। ওটা আসলে আপনি ছাত্রদেরকে দিতে পারবেন না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আনন্দের সঙ্গে শিক্ষাটা নিতে হবে। আমরা একটা মানে শাস্তি
হ্যাঁ 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 শিক্ষাকে মনে করি ফলে আনন্দটা পাই না। জি, পিঠে এক গাছে বোঝা দিচ্ছেন, মাথার উপরে এক গাদা চাপ হ্যাঁ, দিচ্ছেন, হ্যাঁ, আমরা এই এটা জন্য হয় না। আনন্দটা পাই না এবং আত্মস্থ করতে পারি না। Very true. মুখস্থ বিদ্যার উপরে আমরা আসলে নির্ভরশীল, সেটা থেকে বেরিয়ে আসতে হবে এই সনাতনী চিন্তাধারা থেকে। একদম। তো আপনার যে ইউনিভার্সিটি স্যার, এই যে কমিটেড টু এক্সিলেন্স, তো এইটা আপনি এখানে আপনাদের বিশেষত্ব এটা, তাই না? তো আপনারা এটাকে কিভাবে প্রয়োগ করছেন এবং আপনারা কেন আপনার ইউনিভার্সিটিকে চয়েস করবে ছাত্ররা, মানে অ্যাট্রাকশনের কারণটা কি, আপনি কি বলতে চান সে ব্যাপারে? আমি বলতে চাই, যেমন আপনাকে যদি আমি বলি আপনি আমাকে একটু মুড়ি খাওয়াবেন, আমার মনে হয় প্রথমেই আপনি প্রশ্ন করবেন আপনি কাদের মুড়ি খাবেন? প্রাণের মুড়ি খাবেন? প্রাণ কিন্তু একটা ব্র্যান্ডিং। আমি এই জায়গায় একটা জায়গায় হিট দিতে চাই, আমার গ্রাজুয়েট যারা বের হবে তারা বিইউবিটির অ্যাম্বাসেডর হবে। মার্কেটে আপনার অফিসে যদি 10 জন কাজ করে, আমার গ্রাজুয়েট যদি একজন থাকে, আপনি অ্যাটলিস্ট আপনার অফিস থেকে বের হয়ে বলবেন একজন বিইউবিটিয়ান আমার অফিসে কাজ করে, হি ইজ এক্সেলেন্ট। মানে কোয়ালিটেটিভ আপনি ইমপ্রুভমেন্টের উপরে। হ্যাঁ, ডেফিনেটলি আপনার টিমের ভিতর আমার একজন থাকলে সে যেন নাম্বার 1 হয় ইন টার্মস অফ প্রোডাকশন, ডেলিভারি অফ। তো আপনার ইউনিভার্সিটিকে ঘিরে আপনার স্বপ্নটা কি, মানে আপনি মানে কিভাবে দেখতে চান? হয়তো 5 বছর পর, 10 বছর পর আপনার বিইউবিটি কোন জায়গাটা আপনারা অধিকার করবেন, কিংবা সেখানে আপনাদের রাজত্ব বলি আর কি পজিটিভ অর্থেই, জি, আপনারা মানে ডমিনেট করবেন কোন কোন জায়গায়, সেই ড্রিমটা কি আপনার? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একজন শিক্ষক, আমাদের তো স্বপ্ন দেখি এবং স্বপ্ন দেখাই, এটাই আমাদের মূলত কাজ। আমরা 10 বছর পরে যেখানে যে পৌঁছতে চাই, আমরা বলতে চাই যে বাংলাদেশে বেসরকারি লেভেলের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, আমরা রিসার্চের মান দিক থেকে টপ পর্যায়ে পৌঁছে গেছি। আমরা এটাও বলতে চাই আমাদের গ্রাজুয়েট, বিইউবিটিয়ান বলি আমরা আমাদের গ্রাজুয়েটকে, যেমন বুয়েট বলে বুয়েটিয়ান, এরকম আমরা বিইউবিটিয়ান বলি। আমার বিইউবিটিয়ানরা এক একটা অ্যাম্বাসেডর হয়ে বেরোক, যে সেক্টরে কাজ করুক তারা ওই লেভেলে কন্ট্রিবিউশন করুক। বাইরে একটা টার্ম আছে, সেটা বলে ইন্ডাস্ট্রি রেডি গ্রাজুয়েট। আমার গ্রাজুয়েটরা ইন্ডাস্ট্রিতে ঢোকার আগেই যেন ওই রেডিনেসটা তারা তৈরি করতে পারে, এই জিনিসগুলা আমার চাওয়া। আমরা আরও কিছু জিনিস নিয়ে আগাচ্ছি, যেমন আপনি বিশ্ববিদ্যালয়ের যদি মৌলিক ডেফিনেশনটা দেখেন, একটা বিশ্ববিদ্যালয় সকল অনুষদের কম্বিনেশন থাকতে হবে। আপনি যদি শুধু ইঞ্জিনিয়ারিং পড়ান বা শুধু মেডিকেল পড়ান, মানে একটা সামগ্রিকতা থাকবে। জি, এটা বলা যাবে না। ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল বললে ওটাকে আসলে ইউনিভার্সিটি ক্লেম করাটা আপনার ঠিক না। ওখানে সায়েন্স, আর্টস, হিউম্যানিটিস, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স, সব কিছুর কম্বিনেশন থাকতে হবে। আমরা আগামী 10 বছরের মধ্যে মানে একটা কমপ্লিট ডেফিনেটলি মানে জীবন দর্শন ওখানে থাকে, এবং এই ফ্যাকাল্টিগুলোর ভিতর ইন্টার রিলেশনশিপ থাকতে হবে। আমার সায়েন্সে যে টিচ করবে সে যেন মেডিকেল ছাত্রকেও পড়াইতে পারে। আমার মেডিকেল স্টুডেন্ট ইচ্ছা করলে সায়েন্সের ক্লাসে বসে শিখতে পারে। মেডিকেল স্টুডেন্ট যেমন একটা আমার ইন দ্য ফিউচার আমরা নার্সিং খুলবো, সে বিষয়ে আমি আপনাকে বলবো। আমার একটা নার্স স্টুডেন্ট যেন কম্পিউটার সায়েন্স ল্যাবে বসে প্রোগ্রামিং করতে পারে। এরকম ইন্টারডিসিপ্লিনারি লিঙ্ক করে একটা পরিপূর্ণ গ্রাজুয়েট আমরা তৈরি করতে চাই 10 বছরের মধ্যে। তাহলেই আমার মনে হয় আমার ইউনিভার্সিটি সার্থক হবে। তো আপনার ছাত্রছাত্রীর সংখ্যা তো এখন 10,000-এরও বেশি, তো এটা ক্রমবর্ধমান আমার মনে হয়। এভরি ইয়ার আমাদের নাম্বার অফ স্টুডেন্ট গ্রো। এখন এরা কি মানে দেশের বাইরে কোথাও মানে সেরকম সাফল্য অর্জন করেছে? আপনার মানে মূল্যায়নটা কি, মানে পর্যবেক্ষণটা কি এই বিষয়ে? হ্যাঁ, আমাদের তো র্যান্ডমলি সকল ফ্যাকাল্টি থেকেই বাইরে যাচ্ছে। হ্যাঁ, ইভেন রিসেন্টলি আপনার আমাদের একজন আমেরিকান অ্যাকাডেমিক সে আমার সাথে যোগাযোগ করছে সাম সর্ট অফ কোলাবোরেশনের জন্য। আজকে আপনার কাছে আসার আগে আমার মিটিং ছিল আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশের সাথে। এটা আমার কাছেও নতুন, আমার নিয়ারলি 1 ইয়ার হয়ে যাচ্ছে, আমার জানার সুযোগ হয় নাই। আমাদের বিইউবিটির ইংলিশের অ্যারাউন্ড 60% গ্রাজুয়েট যাচ্ছে ইউরোপে। বাহ, দ্যাটস ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক, এবং তারা ভালো করছে। এবং আমার চেয়ারম্যান মহোদয় বললেন তারা রেগুলারলি যোগাযোগ করছে এবং তারা বলছেন তারা সোশ্যাল মিডিয়াতে বিইউবিটিকে ফলো করে, ইফ দে ক্যান হেল্প সামথিং টু আস দে আর ভেরি কিন। তো এই জিনিসগুলো আমাকে ভালো একটা ফিলিংস দিচ্ছে। আচ্ছা, সেটা খুবই ভালো কথা। আপনার ইউনিভার্সিটিতে তো আমরা জানি যে অনেকগুলি ক্লাব আছে, নানান ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তো সেটার সম্পর্কে যদি আমাদের একটু শেয়ার করেন অভিজ্ঞতাটা এবং এক্সপানশনের পরিকল্পনাটা কি? থ্যাংক ইউ ভেরি মাচ।
আমি যখন স্টুডেন্ট ছিলাম বাংলাদেশে তখন এই ক্লাব কালচারটা ছিল না। আমি দেশে এত বছর পরে ফেরত এসে এই ক্লাব কালচারটাকে পেয়েছি। আমি মনে করি এটা একটা বিউটিফুল মুভমেন্ট, এটা একটা পজিটিভ মুভমেন্ট। আমাদের স্টুডেন্টরা যদি এইসব কাজগুলোতে ইন্টারঅ্যাক্টিভ এবং নো ডাউট অন ইট, এগুলা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি ক্লাবটাকে এসে দেখলাম ক্লাবগুলোর মধ্যে আপনার যেটা হয় আর কি, বাইরের একটা হয় একটু খারাপ আবহাওয়া মানে শুরু হয়, এটা থেকে ওভারকাম করার জন্য আমি ক্লাবগুলোর ভিতর আমার নিজস্ব মডেল একটা ডেমোক্রেসি এস্টাবলিশ করেছি। এবং আমি মনে করি বাংলাদেশে প্রথম আমি ডিজিটাল ভোটিং সিস্টেম দ্বারা আমার ক্লাবগুলোর ইলেকশন করি। এটা একটা রোল মডেলও হতে পারে, তাই না? এটা হতে পারে। আমি তো এটা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ইলেকশন বুথ নিয়ে কথা হচ্ছে, এই কাজটা যদি বিউবিটিকে দেওয়া হয়, আই ক্যান টেক দিস চ্যালেঞ্জ। আমি এই চ্যালেঞ্জ দিতে রাজি আছি। উইদাউট এনি ক্লেম ছাড়া আমি 100% পারফেক্ট ইলেকশন করে দেবো। কাউকেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসার প্রয়োজন নাই, যে যার মতো মোবাইল থেকে ভোট দেবে এবং একবারে দিতে পারবে। হ্যাঁ, সেটা তো আমাদের দরকার। জি, এই টেকনোলজিটা আমি নিয়ে এসেছি। আমি যে ডেমোক্রেটিক মডেলটা দিয়েছি যে তোমরা কেউ ক্যাম্পিং করতে পারবে না, কেউ পোস্টার করতে পারবে না, সর্বোচ্চ ভোট যিনি পাবেন ইয়ার 3 এবং 4 থেকে সে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, এবং কারচুপির কোনো সুযোগও নাই এখানে, নট অ্যাট অল। তো ওরা এটা মেনে নিয়েছে। আপনি শুনলে আশ্চর্য হবেন, যেহেতু আমাদের কম্পিউটিং রিসোর্সটা লিমিটেশন আছে বাংলাদেশে। আমি এই টুলটি চালাইতে গিয়ে যখন আমাদের বড় দুটো ফ্যাকাল্টি আছে, যে ডিপার্টমেন্ট আছে, একটা হলো যে সিএসসি আর একটা হলো বিবিএ। এখন অনেক ছাত্র আমাদের ইউনিভার্সিটির প্রায় 70% স্টুডেন্ট হচ্ছে এই দুইটা ইউনিট থেকে। তো ওরা যখন ওদের ইলেকশন যখন চালাচ্ছি, তখন আপনার ব্যান্ডউইথের জন্য আমাদের সিস্টেমটা কলাপস করছে। তখন আমি একটা আপসেট হয়েছি, আমি দরকার নাই, ইলেকশন আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে, তোমরা ম্যানুয়ালি ভোট দিতে যাও। আমার ছাত্ররা আমার কাছে আছে সরাসরি বিস্তারের অফিসে, যে বিস্তার আমরা ওই টুল দ্বারা ইলেকশন করতে চাই, আমরা ম্যানুয়াল ইলেকশন করবো না। তার মানে ওরাও এই বিউটিটা দেখেছে, চেঞ্জ হচ্ছে, ওরাও এই বিউটিটা দেখেছে। আমরা যখন ইলেকশন করি আমরা ড্যাশবোর্ড দিয়েছি, বড় টিভি স্ক্রিনে দেখেছি, একটা ভোট দিচ্ছে, দেখো চেঞ্জ হচ্ছে, অমুক পাচ্ছে। হ্যাঁ, এই ব্যাপারে দেখেছে এবং সময় বাঁচানো সব দিক দিয়ে কিন্তু ডেফিনেটলি আমাদের ইলেকশনের পিছে যে বিরাট বাজেট এবং সময় নষ্ট, অপচয়, তাই না? জি, হানাহানি, পয়সা খরচ। হ্যাঁ হ্যাঁ, সুন্দর রাস্তাগুলা, ছোট্ট রাস্তাগুলা, পোস্টার দিয়ে, ব্যানার দিয়ে আমার গাড়ি চলাচল। উন্নত বিশ্বে তো এটা ভাবাই যায় না। আমরা এখনো আদিম সমাজে বসবাস করছি। এক অর্থে যদি এগুলো ওরা চিন্তাও করে না। তো আপনি আপনার বিশ্ববিদ্যালয়ে তো খেলাধুলা, বিজ্ঞান চর্চা, সংস্কৃতি চর্চা এগুলির উপরে জোর দিচ্ছেন, মানে সৃষ্টিশীলতা যেন ছাত্রছাত্রীদের মধ্যে গড়ে ওঠে। তো সেটার কিরকম সাড়া পাচ্ছেন এবং এটার অ্যাসপেক্টটা কিরকম? যে আমার ছাত্ররা খুবই প্রগ্রেসিভ, আমি এটুকু দাবি করতে চাই। আমি ছাত্রদেরকে বলেছি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি থাকবে, বিশ্ববিদ্যালয়ের অপসংস্কৃতি থাকবে, বিশ্ববিদ্যালয়ের সত্য থাকবে, বিশ্ববিদ্যালয়ের মিথ্যা থাকবে, এটাই নিয়ম। পৃথিবীর সব জিনিসগুলোই বিশ্ববিদ্যালয়ে থাকবে। তবে সংস্কৃতি তার সুষ্ঠু চর্চার মধ্য দিয়ে অপসংস্কৃতিকে তাড়াবে। এই যুদ্ধেই তোমরা লিপ্ত থাকবা, তাহলেই দেখবা তোমরা যখন বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাবা একটা সুন্দর সমাজ গঠন করতে পারবা। মূল্যবোধটা তাদের মধ্যে সঞ্চালিত করে ভিতরে, তাই না? জোর করে তো, আইন করে, পুলিশ দিয়ে তো এগুলি করা যাবে না। আপনি চিন্তা করুন যে আপনি একজন অস্ট্রেলিয়ান বাচ্চা হিসেবে বর্ণ করেছেন, ওকে, আপনি ওইভাবে মানুষ হয়েছেন। আপনি অস্ট্রেলিয়াতে নিয়ে এসে আপনাকে বাংলাদেশে একটা অ্যাডমিনিস্ট্রেটর চালাই দিলাম, আপনি আমাদের যে কালচারগুলো এক্সিস্টিং এটা দেখে তো আপনি হিমশিম খেয়ে জন্ম চালাতে পারবেন না। আর আমার বাচ্চাটা বড় হচ্ছে দুইটা পজিটিভ নেগেটিভ মধ্য দিয়ে। আমার বাচ্চাটা যখন অস্ট্রেলিয়া যাবে, অস্ট্রেলিয়াতে যায় কিন্তু সেগুলো অ্যাডজাস্ট করে ফেলবে দ্রুত। আপনি যে স্ট্রাগলটা করবেন সে কিন্তু করবে না। ওই জন্য আমি বলতেছি তোমরা সাংস্কৃতিক কালচার দিয়ে আমরা এক ধরনের অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছি। ভেরি ট্রু। আমার তো ওটাই প্রশ্ন। আপনি লক্ষ্য করুন, কোভিড দেখা যায় না, সারা পৃথিবীকে থামিয়ে দিয়েছিল। ওর মধ্যে নেটফ্লিক্স কি বিজনেস করে নাই? হায়েস্ট অ্যামাউন্ট অফ রেভিনিউ জেনারেট করছে। তাহলে আপনি কষ্টের মধ্যে থেকেও, পেইনফুল সিচুয়েশনের মধ্যে থেকেও আপনি আপনার সুযোগটা কাজে লাগাতে পারছেন কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। তো এখনকার যেই সময় সেটা হলো এআই একটা বড় ফ্যাক্টর সামনের দিনগুলিতে। তো এইটাকে আমরা কিভাবে পজিটিভলি ব্যবহার করতে পারি? আপনার ছাত্রছাত্রীরা সেটার সঙ্গে কিভাবে কোপ করতে পারছে আর কি? এটা একটা হিউজ এরিয়া। আমরা কিন্তু চিন্তাই শুরু করে নাই, অনেক দেশে ইমপ্লিমেন্টেশন শুরু করে দিয়েছে। এটা সাদা হাতে না, আরও বড় কিছু।
আপনি এটাকে যদি আমরা ঘাড়ে চেপে না বসতে পারি, একটা বিশাল সুযোগ থেকে আমরা ছিটকে পড়বো। মজার বিষয়, আমি আপনাকে যেটা বললাম, এই টেকনোলজিটা দিয়ে কাজ করতে গেলে তেমন কিছু লাগে না। ওটা কিন্তু আপনার সন্তানের হাতে আছেই। আপনি আপনার সন্তানকে অবশ্যই একটা কম্পিউটার কিনে দিয়েছেন, আই হ্যাভ নো ডাউট অন ইট। তা আমরা ওই কম্পিউটারটা কাজে লাগে, এটা দিয়ে কাজ করা যায়। হ্যাঁ, এআই দিয়ে আমরা অলরেডি কাজ শুরু করেছি। এবং একজন এক্সপার্টিস গ্রো করলে সে মাল্টিপ্লাই করতে পারে, অন্যদিকে ট্রেন আপ করতে পারে, তাই না? জি জি, ভেরি ট্রু। আমি আপনার সাথে শেয়ার করছি, আমি মোনাশে পিএইচডি করেছি অস্ট্রেলিয়াতে, বিশ্ববিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান। জি জি, আমার পিএইচডি ছিল সে সময়ে এই এআইয়ের উপরে। এআইয়ের যে ভিতরের টেকনোলজি, সেটাকে আমরা মেশিন লার্নিং বলি। মেশিন লার্নিংয়ের অ্যালগোরিদম আছে, বিভিন্ন ধরনের পপুলার অ্যালগোরিদম। আপনি যদি 1 থেকে 3টে অ্যালগোরিদম বলেন, আমি যেটাতে কাজ করেছি সেটাকে বলে সাপোর্ট ভেক্টর মেশিন, একজন রাশিয়ান সায়েন্টিস্টের আবিষ্কার, সেটার উপরে আমি কাজ করেছি। তে আমি এগুলা, যেহেতু আমি এটার সাথে পরিচিত এবং এগুলো খেলতে পছন্দ করি, আমি এগুলো ইমপ্লিমেন্ট করছি বিউবিটিতে। আমরা একটা কোর্স চালু করতে যাচ্ছি আগামী বছর, ইউজিসি নিয়ার টু অ্যাপ্রুভ, সেটা হচ্ছে ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা চাই আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা এটা শিখুক এবং পড়ুক। তো আপনার তো একটা স্বপ্ন আছে যে একটা মেডিকেল ইনস্টিটিউট বিশাল আকারে বিশ্বমানের গড়ে তুলবেন, এবং নার্সিং ইনস্টিটিউট, সেটার ব্যাপারে মানে আপনার চিন্তাধারার বিশেষত্বটা কি, এবং সেই আপনার প্রকল্পর অগ্রগতি কতখানি? আমি একটু ব্যাকগ্রাউন্ডটা আপনাকে বলি। সেটা হচ্ছে, যে কারণে আমি এটা এনকারেজড হই, কয়েকটা জিনিসে মন কাঁদে। আর বিদেশ যখন থাকে আমাদের অনেক জিনিসের জন্য মন কাঁদে। দেশের দুটো জিনিসের জন্য আমার কমন মন কাঁদে দেশে ফেরত পড়া পরও। একটা হলো যে কারো যখন ফাঁসি হয়, আমি তো জাস্টিস না, আমি ইমোশনাল ওই ক্ষেত্রে। আমার আফসোস হয় একটা লোক দুনিয়া থেকে চলে যাচ্ছে। মৃত্যুদণ্ড তো অনেক দেশে নিষিদ্ধ। হ্যাঁ, আমি রাষ্ট্রের আইনের বিপক্ষে যেতে পারবো না, বলবো না, কিন্তু আমার মনটা কাঁদে। তাকে সংশোধন করার সুযোগটাও দিতে হবে, সেটা আমার মনে কোশ্চেন আসে যে তাকে সুযোগটা দেওয়া হয় না, দেওয়া হয়েছে কিনা। আরেকটা জিনিস মন কাঁদে যে আমাদের মেয়েরা, বিশেষ করে যারা নার্স বা এই শ্রেণীটা, বাইরে যখন যায় তারা অ্যাবিউজ হয়। এগুলা ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসে। তখন দুটো জিনিস আসে, আমার দেশ কি এদেরকে কর্মসংস্থান করতে পারছে না? আমার দেশ কি এদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে? তাহলে পাঠাচ্ছে কেন? আমি এই পয়েন্ট অফ ভিউ থেকেই আসলে এই কনসেপ্টটাকে আমি লালন করতেছি দীর্ঘদিন। যেহেতু এখানে 22 সেঞ্চুরি হিসেবে আপনি জানেন অনেক কিছু এক্সপ্লোর করার সুযোগ হয়, সে সুবাদে আমি এখানে নিয়ে আসছি। আপনি দোয়া করবেন, আপনারা দোয়া করবেন, আমার অডিয়েন্সকে বলছি যারা শুনছেন দোয়া করবেন, যে আমি বিউবিটি থেকে এমন নার্স বের করতে চাই, গ্র্যাজুয়েট বের করতে চাই, যারা এই 4-5 বছরের কোর্সে মিনিমাম 3 টাইমস আইএলটিএস স্কোরের জন্য সিট ডাউন করবে। তারা মিনিমাম 7 আইএলটিএস স্কোর নিয়ে বিশ্বমানের নার্স গ্র্যাজুয়েট হবে। এটা আমি একটা কান্ট্রির যে ডিমান্ড আছে, আমাদের প্রধান উপদেষ্টা অলরেডি ঘুরে আসলেন কিছুদিন আগে জাপান, একটা কান্ট্রির যে ডিমান্ড আছে জাপানের, আমি সেই ডিমান্ডটাই মেটাতে পারবো না। তা আমি চাই এই ধরনের নার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, আমরা কিন্তু মেডিকেল বলতে বুঝি যে শুধু এমবিবিএস ডাক্তার, অবশ্যই তাদের প্রায়োরিটি আছে, কিন্তু মেডিকেল ইকুইপমেন্ট স্পেশালিস্ট, এই যে সোনোগ্রাফার, তারপরে আপনার এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, এগুলো যারা করে, এদের যে ডিমান্ড, হ্যাঁ, সেই আমাদের কম আছে, অনেক দক্ষ এরকম মানে আমাদের খুবই কম আছে। এবং আমরা এটা জানিও না যে আসলে এই এরিয়াগুলোতে পড়লে বাচ্চারা ডাক্তারদের মতোই ইকোনমিকভাবে লাভবান হয়। আপনি নিউজিল্যান্ডের কথা যদি ধরেন, নিউজিল্যান্ডে যদি আসেন, ফ্রন্ট ওয়ার্কার কিন্তু ডাক্তার না, নার্সরা। নার্স যদি মনে করে তাকে রোগীকে পাঠাবে, ডাক্তারের কাছে পাঠাবেন, নইলে ওখান থেকে চলে যাবে। এবং এটা নিয়ে কোনো অবজেকশন নাই, সবাই রেসপেক্ট করছেন নার্সকে। আমাদের সামাজিক মূল্যবোধটা চেঞ্জ করতে হবে। দক্ষতা, উৎকর্ষ, মেধা, সেই মানের তার উপরে আস্থা রাখা যায়। ভেরি ট্রু। সামাজিক রেসপেক্টটাও কিন্তু আমরা অনেক সময় নার্স মানে আর কোনো কথা বলতে চাইতাম না। হ্যাঁ, নার্স মেয়েকে বিয়ে করানো যাবে না, এটা একটা অবহেলার চোখে দেখা হতো, এটা প্রচন্ড অন্যায় করা হতো, এটা প্রচন্ড অন্যায় আমি মনে করি, খুবই অন্যায় এবং অনৈতিক। জি, এখন আমি মনে করি আপনি এটার বেনিফিটটা দেখেন, সামাজিক বেনিফিটটা দেখেন। আমাদের 10টা ওয়ার্কার, আই মিন লেবার, বিদেশে যে পরিমাণ ইনকাম, যে পরিমাণ কষ্ট করে, আমি তো নিজের চোখে দেখে এসেছি, যে পরিমাণ কষ্ট করে ওরা যে পরিমাণ রেমিটেন্স পাঠায়, আমি ওদের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি। আমার একটা নার্স যদি যায় 10টা কেন 20টা ওয়ার্কারও তার সাথে
ফাইন্যান্সিয়ালি পারবে না। আমাদের সেদিকে জোরটা দেওয়া দরকার আসলে। অবশ্যই। নট অনলি দ্যাট, আমাদের বাংলাদেশে আমরা ইন্টারনাল নার্সের যে ক্রাইটেরিয়া মানে ডিমান্ডটা হচ্ছে ওটাই তো আপনি মিট করতে পারবেন না। আপনার আমার আজ থেকে 5 বছর পরে তো একজন নার্স লাগবে। আমাদের বাচ্চারা যার যার ক্ষেত্রে চলে গেছে, কেয়ার গিভার লাগবে। দ্যাটস ট্রু। হ্যাঁ, এটা বাস্তবতা, কারণ আমাদের গড় আয়ু বেড়ে যাচ্ছে, মানুষ নিঃসঙ্গ হয়ে যাচ্ছে। জি, খুবই বাস্তবতা, আমাদের লাগবে। আমরা ওই দিকটাতে নজর দিচ্ছি, আর আমরা মেডিকেলও করবো। আপনি জেনে আনন্দিত হবেন, আমাদের একটা জমি আছে বেরিবাদের কাছে 25 বিঘার মতো জমি। জি, অনেক জায়গা এবং সুন্দর জায়গা, ল্যান্ডস্কেপটাও সুন্দর ওইখানে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি হয়তো দেখেছেন ডানে বামে পানি। তা আমি কালকে ওখানে ছিলাম। আমরা চিন্তা করতেছি যে আমাদের কারেন্ট যে সেট আপটা আছে মিরপুর 2-এ, এই ফ্যাকাল্টিটাগুলোকে আমরা ওখানে নিয়ে যাব। আর মিরপুর 2-এর যে আমাদের বড় ক্যাম্পাসটা, মেন ক্যাম্পাস, এখানে আমরা মেডিকেল ইনস্টিটিউটটাকে এস্টাবলিশ করব ইনশাল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় আমরা এখানে একটা পাবলিক হসপিটাল করব। আমরাও চাই যে আপনারা একটা রোল মডেল প্রতিষ্ঠা করেন, শুধু বাংলাদেশের জন্য না, বিশ্ব যেন আমাদের দিকে তাকিয়ে দেখে, সম্মানের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, সমীহের চোখে যেন আমাদেরকে দেখতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের তো স্বপ্ন একটা যে ডিজিটাল বিইউবিটি গড়ে তুলবেন, তো সেইটার ব্যাপারে একটু জানতে চাচ্ছি, বিস্তারিত যদি একটু শেয়ার করেন আমাদের। থ্যাংক ইউ ভেরি। আমি 3 সদস্যের একটা কমিটি করেছি, সে কমিটিটার নামই দিয়েছি বিইউবিটি ডিজিটাল। আমার একটা প্ল্যান হচ্ছে, যেটা না, এটা শুধু বাংলাদেশের প্রবলেম না, পৃথিবী থেকে যদি আমরা ক্যাশটাকে বেনিশ করে দিতে পারতাম, পৃথিবীটাকে অনেক ভালো রাখতে পারতাম। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন পৃথিবী চলবে কীভাবে? পৃথিবী চলবে ডিজিটাল কয়েনে। আগামীর যে পৃথিবী আমি দেখছি সেটা ডিজিটাল কয়েনে চলবে। অনেকখানি ইউরোপ অলরেডি আগে গেছে, 2-1টা কান্ট্রি ডিক্লেয়ার করে বসছে যে নো ক্যাশ, আমরা কোনো টাকা নেই না। আমরা ক্যাশলেস সোসাইটির স্বপ্ন দেখি। জি, কিছু কিছু কাজ হচ্ছে বাংলাদেশে। জি, আমি আশা করব যে বিইউবিটি হবে প্রথম ইউনিভার্সিটি বাংলাদেশে ক্যাশলেস ইউনিভার্সিটি। আমরা আমাদের ইন হাউস সকল টুলগুলো ডেভেলপ করতেছি। আমি 2 দিন আগেও আমার সিনিয়র ম্যানেজমেন্টের কাছে ডেমনস্ট্রেশন দিলাম যে আপনি ধরুন আপনার কোনো সন্তান আমার বিশ্ববিদ্যালয়ে একটা পজিশন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে অ্যাপ্লিকেশন করেছে। এই অ্যাপ্লিকেশনটা পুরা ইভ্যালুয়েশন হবে, ইভেন আপনার ছেলেটি ভাইবা কার্ড পাবে, কল পাবে। এখানে হিউম্যান রিসোর্স ইউনিটের কোনো অফিসারের হাতের ছোঁয়া থাকবে না। টোটাল কাজটা আমরা এআই দিয়ে করছি। এখন ইউনিভার্সিটি যখন একটা রিকোয়েশন দিচ্ছে যে আমি এই পজিশনটা লোক নিতে চাই, শুধু এই একটা লাইন লিখে দিল, আমরা এআইতে কয়টা ক্লিক দিলাম, এআই এই জব ডিসক্রিপশনটা কী হবে, রিকোয়ারমেন্টসটা কী হবে, সব কিছু সিস্টেমে পুল করা দিচ্ছে। দেওয়ার পরে আমরা এটা ক্লিক করছি, মিডিয়াতে চলে যাচ্ছেন। কখনো যদি সুযোগ পাই আপনাকে এটা ডেমনস্ট্রেশন দেবো যে একটা ডিজিটাল হিউম্যান রিসোর্স সিস্টেম কীরকম হওয়া উচিত। আমরা ওটা বানিয়ে ফেলেছি, এটাকে আমরা এক্সারসাইজ করাচ্ছি। তারপরে ধরেন আমাদের গভর্নমেন্ট করেছে, আমি শুনেছি নথি বলে একটা করেছে, আমরা এটার বিকল্প নিয়ে আসছি ডগ। আমাদের বড় একটা প্রবলেম হলো যে ব্রিটিশ চলে গেলো, আমরা ব্রিটিশ হয়ে গেছি। একটা ফাইল আমি সিও হিসাবে লিগ্যাসি আমরা বহন করে যাচ্ছি, জানি না আমরা গর্ব না ইচ্ছা করেই করছি। একটা ফাইল আমি সিও হিসাবে যে আমার টেবিলে ফেলাই রাখি, আমার অফিস কিন্তু ওইটা বলতে পারে না, স্যার এটা করে দেন, সাহস পায় না। আমরা ওই ব্যুরোক্রেসির মধ্যেই আছি এখনও। হোয়াই? একটা ফাইল মুভ করবে তার নিজস্ব গতিতে। যে ফাইলটাকে আপনার সাবমিট করলো মিডল স্টেজের ম্যানেজার, আপার স্টেজের ম্যানেজার, তাদের দেখার রাইট থাকবে কম্পিউটার স্ক্রিনে ফাইলটা কোথায় আটকা আছে। ট্রান্সপারেন্সি, ফাইলটা কখন কার কাছে গেছে, কয়টার সময় কোন দিন গেছে, কেন আটকে রাখছে, নোটটা কী ছিল। হ্যাঁ, এগুলা আমরা টোটালি ডিজিটাল করে ফেলেছি। এটা সুবিধা কি? সুবিধা হলো আপনার টাইম সেভ হচ্ছে, কাজের ইফিসিয়েন্সি বেড়েছে। মোর ওভার গ্রিন বাংলাদেশ কনসেপ্টটা বলে গেলে চলবে না, টাকা পয়সার দিক থেকে অনেক সাশ্রয়। জি, সবুজ বাংলাদেশ বলতে বসেছি, এটা বললে চলবে না। এই যে পেপারলেস করা, এটা আমাদের জন্য জরুরি। আপনি রেভিনিউ সেভ করতে পারছেন, এনভায়রনমেন্টালি বাংলাদেশকে সেভ করতে পারছেন। পেপারের জন্য কত গাছকে প্রাণ দিতে হয়, তাই না? আমরা কি চিন্তা করি না? সেটা আমরা ভাবি না। চিন্তা করি একটা পিঁপড়া কামড় দিলে তো অস্থির হয়ে যাই, একটা মশায় কামড় দিলে দৌড়ে দৌড়ে শুরু করে ডেঙ্গু হলো কিনা, আর একটা গাছকে আমরা ধ্বংস করে দিচ্ছি। সেটা, হ্যাঁ, সেটা থেকে মুক্তি আমাদের অবশ্যই আসবে। এবং আপনাদের উদ্ভাবনী এবং সৃজনশীলতা দিয়ে, আপনাদের দেশপ্রেম দিয়ে আমরা সেটা সাফল্য কামনা করছি। তো আপনার যেই প্রতিষ্ঠান, স্বপ্নের প্রতিষ্ঠান, যেখানে আপনি দায়িত্ব নিয়েছেন এবং 1 বছর ধরে সেখানে আপনি সমস্ত আপনার ধ্যান জ্ঞান, এটার উন্নয়ন, তো আপনি এটা 10 বছর পরে কোন জায়গায় আপনি এটা দেখতে চান, আপনার প্রতিষ্ঠানটা কি? আমি যেটা বলছিলাম
যে 10 বছর পরে আমি মনে করব বিউবিটি বাংলাদেশের প্রথম শ্রেণীর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি হবে। এই দৌড়ে যদি আমরা স্থির থাকতে পারি, দৌড়াতে পারি, আমার বিশ্বাস আমরা অনেক পাবলিক ইউনিভার্সিটিকে আমাদের পিছনে ফেলে দেব। অলরেডি সেই দৌড়ে আমরা সামিল হয়ে গেছি। আপনি আমার দর্শক সবাই দোয়া করবেন, আমরা ওই লেভেলে যাব। আমার গ্র্যাজুয়েট যেন বিউবিটিয়ান হয়েই বাজারে টিকে থাকে এবং বিউবিটির অ্যাম্বাসেডর হয়ে যেন তারা সারভাইভ করে। সেদিন হয়তো আমি বিউবিটি থাকবো না, কিন্তু আমি গর্ব করব 2-1টা গাছ আমিও ওখানে লাগিয়ে দিয়েছিলাম। অবশ্যই আমরা সেই সাফল্য কামনা করছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি আপনার স্বপ্ন যেন সফল হয়। এটা তো আর শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান না, আমরা চাইবো যে এটা বিশ্ব পরিসরে যেন এটা আমাদের সম্মান আরও বহন করে আনে এবং আমাদের দেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠা করে। তো আপনারা কি ঢাকা কেন্দ্রিকই থাকবেন নাকি ঢাকার বাইরে সম্প্রসারণের কোনো পরিকল্পনা আপনাদের আছে? আমরা কার্যক্রম থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আপাতত ঢাকা কেন্দ্রে গিয়ে আছি। আপনি জানেন আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস মিরপুরে, আমাদের সেকেন্ড ক্যাম্পাস হতে যাচ্ছে বেরিবাদের পাশে। তা আমরা আপাতত ঢাকা কেন্দ্রিক আছি। আরও একটু সময় যাক, অনেক স্বপ্নের কথা বললাম আপনাকে, আজকে সব না বলি। সময় যাওয়ার পরে আমাদের পারফরমেন্স, আমরা একজন শিক্ষক তার কি ডেলিভারি দিল, আমি মনে করি প্রত্যেকটা রাতে শোয়ার আগে তার চিন্তা করা উচিত। কি ঘাটতি ছিল সেটা কিভাবে টুমোরো আবার ফিল আপ করা যায় সেটাও চিন্তা করা উচিত। আমরা একটু ড্রাইভ দেই, আমাদের পারফরমেন্সটা ইভ্যালুয়েট করি, তারপর নিঃসন্দেহে আমরা চিন্তা করব হাউ ইউ কুড এক্সপ্লোর। হ্যাঁ, এই দেশটা তো ছোট্ট দেশ, বিউটিফুল দেশ। এখানে আমি মনে করি আমাদের শুধু ঢাকাতে বসে থাকলে চলবে না, সারা দেশের মানুষকে আমাদের সাপোর্ট করা উচিত। সেটাই, তাদেরকে একটা কেন্দ্রে আনতে হবে, সবাইকে একটা বিন্দুতে। তো আপনি আমাদের সময় দিয়েছেন, অনেক কষ্ট করে এসেছেন আমাদের স্টুডিওতে। কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এবং প্রার্থনা করছি যেন আপনার স্বপ্ন সফল হয় এবং আপনার কার্যক্রম আরও গতিশীল হবে, ভবিষ্যতে বেগবান হবে, সেটাই আমাদের প্রত্যাশা। আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমিও আপনাকে এবং কালের কণ্ঠ অথরিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি আপনি কোন অংশে আমার থেকে কম ব্যস্ত না, বেশি ব্যস্ত। আমি মিরপুর অঞ্চলকে দেখি, আপনি সারা বাংলাদেশকে দেখেন। ওই ব্যস্ততার মধ্যে থেকে আপনি আমাকে সময় দিলেন, কথা বললাম, মন খুলেই কথা বললাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, কালের কণ্ঠকে ধন্যবাদ।